আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আসলে আমার না মনটা খুব খারাপ। কেন জানো? আকাশ কাঁদছে, প্রকৃতি কাঁদছে, স্টুডেন্ট কাঁদছে, আমরা কাঁদছি। এমনিতে করোনার কারণে বাহিরে যাওয়া দায়, তার উপরে আকাশ অঝরে কাঁদছে কতদিন ধরে, তাই না? এজন্য তো বাজারেও আমি যেতে পারছি না, যদি এর ভিতরে আমি কিছু কাজ করেছি বাহিরে। তারপরও প্রকৃতির এই কান্নার সাথে করোনা আগে থেকে আমাদের কান্নাটা আরও দ্বিগুণ করে দিয়েছিল, তাই না? তবে মনে রাখবা, আসবে আলো, আসবে সুদিন, ধৈর্য রাখো করোনাকালীন। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ঈদের আগে, কোরবানির আগে আজকের এই অনলাইন প্ল্যাটফর্মে শেষ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমরা আজকে কোরবানির আগে শেষ ক্লাসে যে অধ্যায়টি শুরু করেছিলাম, ইনশাল্লাহ আই উইল ইন দিস ক্লাস টুডে। ইনশাল্লাহ আমরা এসএসসি ফিনান্স সেকেন্ড পেপার দশম অধ্যায় বেসিক কনসেপ্ট অ্যাবাউট ইন্স্যুরেন্স, বিমা সম্পর্কে মৌলিক ধারণা শুরু করেছিলাম। আমরা সমস্ত থিওরি আমরা বিগত ক্লাস ইনশাল্লাহ উই হ্যাভ অলরেডি ফিনিশ দিস। টুডে উই আর গোয়িং টু সলভ দ্য বোর্ড কোশ্চেন, দ্যাট মিনস বোর্ড স্ট্রিম, বোর্ডের বিভিন্ন উদ্দীপক আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। রাইট, তোমরা এখন যে কাজটা করবা, তোমাদের যে টেস্ট পেপার আছে, বিশেষ করে যারা সেকেন্ড ইয়ারে আছো তারা টেস্ট পেপার নিয়ে বসো। আর ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবে, আসলে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার কিন্তু টাইম অলরেডি চলে গেছে, তাই না? তারপরও যারা এখনও ফার্স্ট ইয়ারে আছো, এই করোনার কারণে, প্রাদুর্ভাবের কারণে তারা বইয়ের পিছনে বোর্ড দেওয়া আছে। আমি বইটা তোমাদের সামনে নিয়ে আসলাম। তোমরা বইয়ের পিছনে বোর্ডের প্রশ্ন পাবে, ওই বোর্ডগুলো নিয়ে বসো। আমরা ইনশাল্লাহ আজকে বোর্ডের প্রশ্ন সলভ করব। তার আগে ছোট্ট একটা কাজ আমরা জানি, সেটা হলো আমরা এখন এই ক্লাসগুলো শেয়ার করব। ইউ মাস্ট শেয়ার দিস ক্লাস on your own Facebook wall and other messenger group or page. Please do this as much as early as possible. আমি শেয়ার করে দিলাম, আমার ওয়ালে আমি শেয়ার করে দিলাম। আজকে কিন্তু একটা অসাম ক্লাস হবে, অসাম ক্লাস। আমরা আজকে কোশ্চেন সলভ করব ইনশাল্লাহ। আজকের ক্লাস যারা ভালোভাবে করবে তাদের জন্য, হুসাইন স্যারের আজকের ক্লাস যারা ভালোভাবে করবে তাদের জন্য ইনশাল্লাহ একটা প্রশ্ন বোর্ডে আল্লাহর রহমতে 100% আসার সম্ভাবনা। বন্ধুরা শেয়ার করে দাও, শেয়ার করে দাও। অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলেছো, অনেক বন্ধুরা, অনেক সহকর্মী, আদার্স কলেজের অনেক স্টুডেন্টসকে আমি দেখতে পাচ্ছি, অনেকের নাম আমি চিনতে পারছি না। সবাই জয়েন করো এবং ক্লাসটা শেয়ার করে দাও। আর যে কাজটা করবা, নিচের কমেন্ট সেকশনে তুমি যে ক্লাসটা করছো, তুমি যদি আমাদের কলেজের হও ভালো, অন্য কলেজের হলেও দয়া করে তুমি কলেজ রোলটি কমেন্ট সেকশনে লিখে দাও। অ্যান্ড if you have any questions, you can write down freely without any hesitation. After this live class, I must solve your problem, explain your answers clearly, right? তাহলে let's move to our class. বন্ধুরা, আমরা আজকে বোর্ড কোশ্চেন সলভ করব। আমরা প্রথমেই ঢাকা বোর্ড 2019 সালে আসা প্রশ্নটি সলভ করার চেষ্টা করব। এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2019-এর যে কোশ্চেনটা আসছে, যেহেতু আমাদের সামনে 2019-এর পরে আর কোনো বোর্ড আসেনি, এখনও আমরা দেখিনি। 2020-এর কোশ্চেনটা আসার কথা কিন্তু আমরা এখনও দেখি নেই, কারণ করোনার ডিউ টু কোভিড-19 উই হ্যাভ অলরেডি লকডাউন, অল দ্য শিডিউল প্রোগ্রাম হ্যাজ বিন অ্যাভয়েডেড। তো বন্ধুরা, তোমরা আমি এখন ওবিএসের মাধ্যমে স্ক্রিনে প্রশ্নটা নিয়ে আসতেছি। তোমাদের যাদের কাছে বই আছে, বই দেখে আমার সাথে তোমরা জয়েন করো। রাইট, শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা ওবিএস এর মাধ্যমে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। এই পাশে আমি প্রশ্নটি নিয়ে আসছি, আমি আর ওদিকে যাব না, তাহলে আমি আড়াল হয়ে যাব। যেভাবে সূর্য আড়াল হয়ে গেছে কদিনের জন্য মেঘের আড়ালে, তাই না? আমি ওদিকে আর যাব না, বাকিটা তোমরা দেখতে থাকো। আমি উদ্দীপকটা পড়ছি। জামাল সাহেবের একমাত্র সন্তান সুমি, সুমি বিবাহিতা।
জামাল সাহেব তার বিবাহিতা কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে সুমির নামে একটি জীবন বীমা পলিসি খুলতে চাইলে বীমা কোম্পানি অস্বীকৃতি জানায়। এটা জীবন বীমা অধ্যায়ের না, কিন্তু এটা প্রথম অধ্যায়ের সাথেই রিলেভেন্ট। অন্যদিকে সুমির স্বামী আফজাল সুমির নামে একটি জীবন বীমা পলিসি খোলেন, তবে পলিসি খোলার সময় আফজাল সাহেব সুমির অসুস্থতার কথা বীমা কোম্পানির কাছে তুলে ধরেননি। এখানে দুইটা কাহিনী। প্রথম কাহিনীতে আমরা দেখলাম যে আফজাল সাহেবের সন্তান সুমি, যে তার সন্তানের ব্যাপারে একটি বীমা করতে চেয়েছিল, কিন্তু জামাল সাহেব তার সন্তান সুমির এই বীমাটি করতে পারেনি। তারপরে সুমির হাজব্যান্ড আফজাল সাহেব তার এই ওয়াইফের নামে বীমাটি করতে পেরেছিল, তবে বীমা এই পলিসি খোলার সময় he have secreted some information about his wife and about this policy. He has just kept some information secret. This is violated the principle of insurance. Okay? এখন আমি সরাসরি ক এবং খ তোমরা পারবে, এটা বইতে আছে। আমি সরাসরি গয়ে যাই। উদ্দীপকে আফজাল সাহেব সুমির নামে জীবন বীমা পলিসি খোলার সময় বীমার কোন নীতি লঙ্ঘন করেছে? ব্যাখ্যা করো। I have already told you that Afzal Saheb has kept some information secret about this policy, that means about his wife, and he must have violated a principles of insurance, that he worked against the principles of insurance. So what was this principle that he ভায়োলেটেড, অর্থাৎ তিনি কোন পলিসি খোলার সময় তিনি কোন প্রিন্সিপালটি ভায়োলেটেড করেছে সেটি আমাদের কাছে জানতে চেয়েছে। আর একটি প্রশ্ন আছে উচ্চতর দক্ষতার। উদ্দীপকে জামাল সাহেব, দ্যাট মিন্স ফাদার অফ সুমির বাবা, সুমির নামে জীবন বীমা পলিসি খুলতে গেলে কেন বীমা কোম্পানি হ্যাজ রিফিউজড দিস প্রপোজাল অফ দ্য ফাদার অফ সুমি, অর্থাৎ সুমি যে বীমা কোম্পানির কাছে বীমা করতে, মানে সুমির বাবা সুমির জীবনের ব্যাপারে বীমা করতে চেয়েছিল, কিন্তু বীমা কোম্পানি এটি অস্বীকৃতি জানায়। কেন? তাহলে উদ্দীপকটা আমরা আবার একটু দেখি। আমি এখন কোশ্চেনটা সলভ করব। আমি একটু স্ক্রিনটা সরাই ফেলাই। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভালো করে খেয়াল করি। এখানে উদ্দীপকে কিন্তু আমি অলরেডি বলেছি যে দুটি কাহিনী। প্রথম কাহিনীতে বলা আছে যে সুমির বাবা সুমির জীবনের উপরে বীমা করতে চায়, কিন্তু বীমা কোম্পানি এটা অস্বীকৃতি জানায়। আর সুমির হাজব্যান্ড, যদিও হি ওয়াজ এবল টু ফাইনালি get this policy, but he keep some information secret about this policy. তো প্রথম প্রশ্নটি ছিল যে আমরা একটু সলভ করব। উদ্দীপকে আফজাল সাহেব সুমির নামে জীবন বীমা পলিসি খোলার সময় বীমার কোন নীতি লঙ্ঘন করেছে? আমরা অলরেডি জেনেছি যে বীমার কিছু নীতি আছে, বেসিক প্রিন্সিপাল আছে। এই প্রিন্সিপালের ভিতরে ওয়ান অফ দ্য প্রিন্সিপাল ইজ দ্যাট utmost good faith. That means while opening a policy, as a insured person you have to disclose all of the information correctly. মানে বীমা পলিসি খোলার সময় বীমা কোম্পানির কাছে তোমার সকল তথ্য ডিসক্লোজ করতে হবে, সুন্দরভাবে প্রকাশ করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি মাস্ট acclaim his or her ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি উইথ কনফিডেন্স। অর্থাৎ বীমা কোম্পানিও কিন্তু বীমা কোম্পানির যে দায়িত্ব কর্তব্য সেটিও বীমা গ্রহীতার কাছে সঠিকভাবে জিনিসটা তুলে ধরতে হবে। কিন্তু এখানে আমরা কিন্তু দেখলাম যে দ্য হাজব্যান্ড অফ সুমিস হাজব্যান্ড হ্যাজ কিপড সাম ইনফরমেশন সিক্রেট অ্যাবাউট দিস পলিসি। কিছু তথ্য গোপন রেখেছিল, তাই না? এই লাইনটা যদি আমরা আবার পড়ি, যে সুমির অসুস্থতার কথা বীমা কোম্পানির কাছে তুলে ধরেননি, দ্যাট মিন্স সুমিস হাজব্যান্ড হ্যাজ কিপ দ্য ইনফরমেশন অ্যাবাউট হিজ ওয়াইফ সিকনেস সিক্রেট। দ্যাট মিন্স এই সিকনেস মানে অসুস্থতা, এইটা বীমা কোম্পানির কাছে তার হাজব্যান্ড কি করছে? কিপ সিক্রেট মানে গোপন রাখছে। এটা তো আমাদের সেই
চূড়ান্ত সদ্বিশ্বাসের যে একটা নীতি আছে, যেটাকে আমরা বলি প্রিন্সিপালস অফ গুড ফেথ, মানে চূড়ান্ত সদিশ্বাসের নীতি, মানে সব কিছু সঠিকভাবে প্রকাশ করতে হবে। এই চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি বা আমরা বলতে পারি যে প্রিন্সিপালস অফ আটমোস্ট গুড ফেইথ, অর্থাৎ সব কিছু আমাদের সঠিকভাবে প্রকাশ করতে হবে, আমাদের কোনো কিছু গোপন রাখা যাবে না, সব কিছু আমাদের ক্লিয়ারলি প্রকাশ করে দিতে হবে। তাহলে এই নীতিটা আমরা দেখেছি যে সুমির হাজব্যান্ড এই নীতিটা ভায়োলেট করেছে অ্যাবাউট হিজ ওয়াইফ সিকনেস। তাহলে আমরা প্রথমে জানি যে গ নাম্বার উত্তর যখন আমরা দেই, দ্যাট মিন্স আমরা যখন প্রয়োগমূলক প্রশ্নগুলো সলভ করি, প্রশ্নটা সলভ করি, আমরা এখানেও কিন্তু 3টা স্টেপ। 1 স্টেপ হলো জ্ঞানের অ্যান্সার দেব, 2nd স্টেপ হলো ওই জ্ঞানের ব্যাখ্যা এক্সপ্লেইন করব, মানে অনুধাবন দেব, 3rd স্টেপ হলো ওটা আমরা ব্যাখ্যা করব। তাহলে কোন নীতিটি ভায়োলেট করেছে? চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি, এটা ভায়োলেট করেছে। এটা হলো জ্ঞান। এটা লিখলেও কিন্তু তুমি 1 মার্কস পাবে। ইউ হ্যাভ সার্টেন টু গেট 1 মার্কস ইফ ইউ রাইট ডাউন জাস্ট দিস পোর্শন, রাইট। এরপর আমরা কি করব? চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতিটা কি সেটা আমরা ব্যাখ্যা দেবো। যে চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি বলতে বোঝায় বীমা গ্রহীতা বীমা পলিসি নেওয়ার সময় সকল তথ্য এমন তার জীবনের ব্যাপারে অথবা তার সম্পত্তির ব্যাপারে সুন্দর করে ডিসক্লোজ, মানে প্রকাশ করবে বীমা কোম্পানির কাছে। এই নীতিকে বলা হয় চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি। এরপর আমরা ব্যাখ্যায় লিখব যে যেহেতু বীমা করতে যাচ্ছে জীবন বীমা, তার জীবনের বীমা, তার ওয়াইফের জীবনের বীমা, তাহলে অবশ্যই বীমা কোম্পানি কাছে যখন বীমাটা আফজাল সাহেব করতে গেল, তার ওয়াইফ যে অসুস্থ, হতে পারে তার করোনা হয়েছে, হতে পারে তার লিভারে প্রবলেম, হতে পারে তার আদার্স কিছু প্রবলেম থাকতে পারে অ্যাবাউট হিজ হেলথ কন্ডিশন, এটা কিন্তু তার সঠিকভাবে প্রকাশ করা উচিত ছিল, কিন্তু এটা সে গোপন রেখেছে। পরবর্তীতে সে যে বীমাটা করেছে, এখানে যদি কোনো প্রবলেম হয়, দেন ইন্স্যুরেন্স কোম্পানি উইল নট বি লায়েবল টু পে দ্য ইন্স্যুরেন্স ক্লেম, মানে বীমা কোম্পানি বীমা দাবি পরিশোধ করতে বাধ্য থাকবে না। বীমা কোম্পানি কেন বীমা কোম্পানি বাধ্য থাকবে না? কারণ তিনি এই নীতিটা ভঙ্গন করেছে। এই নীতি ভঙ্গন করার কারণে পরবর্তীতে কোনো দাবি সে ক্লেম করতে পারবে না। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখব। বন্ধুরা, আমাদের ঘ নাম্বার প্রশ্নটা কি ছিল? উদ্দীপকে জামাল সাহেব সুমির নামে জীবন বীমা পলিসি খুলতে বীমা কোম্পানি অস্বীকৃতির যৌক্তিকতা বিশ্লেষণ করো। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাও কিন্তু বীমার একটি নীতি, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা কিন্তু বীমার অনেকগুলো নীতি দেখেছি। যারা আমার সেই ক্লাসটা মিস করছো, প্লিজ ইউ মাস্ট গো টু দ্য চ্যানেল নেম তানজিরুল হোসেন রাব্বি, সাবস্ক্রাইব also, and please watch my previous class about the principle of insurance. প্রিন্সিপাল অফ ইন্স্যুরেন্স উপরে, মানে বীমার নীতির উপরে আমি বেশ সুন্দর একটি অসাম লেকচার ওখানে দিয়েছিলাম, যেই লেকচারের ডাউনলোডেড ভিডিওটি ওখানে আপলোড করা আছে। তুমি ওটা একটু দেখো, তাহলে কিন্তু আজকের এই ক্লাসটা তোমার জন্য বোঝা সহজ হবে, রাইট। আর যারা ক্লাসটা মিস করছো, আমার পেজে চলে যাও, বাংলায় লিখো তানজিরুল হোসেন রাব্বি। বাংলায় যদি তুমি তানজিরুল হোসেন রাব্বি লিখো, ইনশাল্লাহ ইউ মাস্ট গেট মাই লস্ট ক্লাস। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এখানে বলছে যে আফজাল সাহেব তার সন্তান সুমির নামে যে বীমাটা করতে চেয়েছিল, কেন বীমা কোম্পানি বীমা এই পলিসিটি নিতে রিফিউজ করে, মানে অস্বীকৃতি জানায়। ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দিস রিফিউজ? এই রিফিউজ বা এই যে রিফিউজ করেছে বা এটা যে ডিনাই করছে, এই ডিনাইয়ের কারণটা কি? এই কারণটা হলো বীমাযোগ্য স্বার্থের কারণে। এই কারণটা হলো বীমাযোগ্য স্বার্থ বা বীমাযোগ্য স্বার্থনীতি আমরা বলতে পারি। বীমাযোগ্য স্বার্থনীতির অনুপস্থিতির কারণে পলিসি মানে ওই যে আফজাল সাহেব যে বীমা পলিসি তার ওয়াইফ, তার বাবা, কি যেন বাবা ছিল, জামাল সাহেব তার সন্তানের বীমা পলিসিটি কি বলা যায়, বীমাযোগ্য স্বার্থ নীতির অনুপস্থিতির কারণে পলিসিটি
বাতিল হয় বা বাতিল লেখা যায়, পলিসিটি গ্রহণ হয় নাই, তাই না? ওকে, রাইট। তাহলে এখানে আমাদের প্রশ্নটা কি বলছে? উদ্দীপকে জামাল সাহেব সুমির নামে জীবন বীমা পলিসি খুলতে বীমা কোম্পানি অস্বীকৃতির যৌক্তিকতা বিশ্লেষণ করো। কেন তোমার এইটা সে বীমা কোম্পানি রিফিউজ করছে? জামাল সাহেবকে কেন রিফিউজ করেছে? কারণ এই বীমা পলিসিতে বীমাযোগ্য স্বার্থ ছিল না। ওকে, কাম টু দ্য পয়েন্ট। হোয়াট ইজ দ্য ইন্স্যুরেবল ইন্টারেস্ট? বীমাযোগ্য স্বার্থ বলতে বোঝায় ইন্স্যুরেবল ইন্টারেস্ট। ইন্স্যুরেবল ইন্টারেস্ট মানে হলো বীমাযোগ্য স্বার্থ, রাইট? এখন বীমাযোগ্য স্বার্থটা কি? বীমাযোগ্য স্বার্থ বলতে বোঝায় বীমাকৃত বস্তুতে। এখন বীমাকৃত বস্তু এটা হতে পারে বীমাকৃত বস্তু বলতে বোঝাইতে পারে সম্পদও হতে পারে, আবার বীমাকৃত ব্যক্তিও হতে পারে। যেমন জীবন বীমার ক্ষেত্রে হবে কি বীমাকৃত ব্যক্তি, আর সম্পত্তি বীমার ক্ষেত্রে কি হবে বীমাকৃত বস্তু। তার মানে বীমাযোগ্য স্বার্থ বলতে বোঝায় বীমাকৃত বস্তু বা বীমাকৃত ব্যক্তির জীবনের উপরে বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ। আবারও বলতেছি, বীমাকৃত বস্তুর উপরে বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ অথবা বীমাকৃত জীবনের উপরে বীমা গ্রহীতার আর্থিক স্বার্থকে বোঝায় বীমাযোগ্য স্বার্থ, যার অনুপস্থিতিতে বা যা হারিয়ে গেলে বীমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হবে এবং যার নিশ্চয়তায় বীমা গ্রহীতা আর্থিকভাবে উপকৃত হবে। এখন আমরা দেখি এখানে জামাল সাহেব বীমা করতে চেয়েছিল তার মেয়ে সুমির জীবনের উপরে, রাইট? আচ্ছা, সন্তানের উপরে কি বাবা মায়ের আর্থিক কোনো স্বার্থ থাকে? তোমার জীবন, তুমি যদি মারা যাও বা তুমি যদি ভালো করো, তাহলে কি তোমার বাবা মা কি আর্থিকভাবে লাভবান হবে? আসলে মানে বিষয়টা এরকম, মানে ব্যাপারটা এরকম যে সন্তানের উপরে কিন্তু বাবা মায়ের আর্থিক স্বার্থটা থাকে না। কিন্তু এটা যদি এরকম হইতো যে জামাল সাহেব মানে পিতার জীবনের উপরে সন্তান বীমা করতেছে, আবার বলতেছি বিষয়টা যদি এরকম হইতো জামাল সাহেবের জীবনের উপরে সুমি বীমা করতে চাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই বীমাযোগ্য স্বার্থটা থাকবে। কেন? কারণ বাবা মারা গেলে সন্তান সেই সম্পত্তির ভাগ পায়, রাইট? ইসলামী শরিয়া অনুসারে, আমাদের দেশের বা অন্য ধর্মের অনুসারে আমি বলতেছি না, আমি জাস্ট ইসলামিক শরিয়া অনুযায়ী বলি যে পিতা যদি মারা যায় তাহলে সন্তান পিতার সম্পত্তির উপরে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পায়। কিন্তু সন্তান মারা যাওয়ায় পিতা কিন্তু আর্থিকভাবে লাভবান হবে না। কেন? কারণ সুমি হলো বিবাহিতা। সুমি কি? বিবাহিতা, মেরিট। সুমির জীবনের উপরে আর্থিক স্বার্থ হলো তার স্বামীর, সন্তানের, রাইট? খুব ক্রিটিক্যাল। You have to realize this point if you want to cut a good marks if this type of question you face in the upcoming exam, right? সুমির জীবনের উপরে তার বাবার কোনো আর্থিক স্বার্থ নাই, কিন্তু সুমির জীবনের উপরে স্বামী সন্তানের আর্থিক স্বার্থ আছে। কেন? কারণ সুমি বিবাহিত। এই কারণে জামাল সাহেব যখন বীমা করতে গেছে বীমা কোম্পানি এটা রিফিউজ করে দিছে। কিন্তু তার স্বামী, কে জানো স্বামী ছিল? আফজাল সাহেব। স্বামী ছিল আফজাল সাহেব, রাইট? আফজাল সাহেব যখন বীমা করতে গেছে বীমা কোম্পানি এটা ওয়েলকাম জানিয়েছে। কেন ওয়েলকাম জানিয়েছে? কারণ হলো স্ত্রীর জীবনের উপরে স্বামীর বীমাযোগ্য স্বার্থ আছে, আর্থিক স্বার্থ আছে। এই আর্থিক স্বার্থের কারণে স্বামী তার স্ত্রীর উপরে জীবনের উপরে বীমা করতে পারে, কিন্তু সন্তানের জীবনের উপরে বাবা বীমা করতে পারে না। কিন্তু ভাইস ভার্সা, মানে যদি উল্টা চিন্তা করি, পিতার জীবনের উপরে সন্তান বীমা করতে পারে, রাইট? তাহলে বন্ধুরা এটা এভাবে সুন্দর করে লিখতে হবে। আমার বিশ্বাস তোমরা এটা লিখতে পারবা। আমাদের সময় যেহেতু কম, কারণ আমি বিশ্বাস করি একটি আদর্শ অনলাইন ক্লাস 30 মিনিটের বেশি, কারণ নর্মালি আমরা কিন্তু
ফিজিক্যাল যে ক্লাসগুলো আদার্স টাইমে আমরা নর্মালি 40 থেকে 45 মিনিট নেই। আর অনলাইন ক্লাস আসলে আমাদের যেটা আমরা বিভিন্ন আমাদের যারা স্কলার পার্সন অনলাইন ক্লাস বিশেষজ্ঞ তাদের কাছে যেটি শুনেছি 30 মিনিট বা তার চেয়ে কম হলে বেটার হয়। আমি এর ভিতরেই ক্লাসটা শেষ করতে চাচ্ছি। আসলে ভিউয়ার্স বা স্টুডেন্টদের অ্যাটেনশন ধরে রাখা ইজ এ ক্রিটিক্যাল চ্যালেঞ্জ। আমি আরেকটি বোর্ডের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, তোমরা প্রশ্নটি এখনই দেখতে পারবে। আসো আমরা এখন যে কোশ্চেনটা করব সেটা হলো রাজশাহী বোর্ড 2019। তোমরা প্রশ্নটা পাবে, আমি এখনই প্রশ্নটা স্ক্রিনে নিয়ে আসতেছি। রাজশাহী বোর্ড 2019, রাইট। প্রশ্নটা এখনই তোমরা স্ক্রিনে প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। মিস্টার এ তার ব্যক্তিগত গাড়ির জন্য এক্স নামক একটি বীমা কোম্পানিতে 5 লক্ষ টাকা বীমা করেন। মিস্টার এ তার ব্যক্তিগত গাড়ির জন্য এক্স নামক বীমা কোম্পানিতে 5 লক্ষ টাকা বীমা করেন এবং পঞ্চম তলা বাড়ির জন্য ওয়াই ও জেড নামক দুটি বীমা কোম্পানির নিকট সমান অঙ্কের 50 লক্ষ টাকার বীমা করেন। একটা হলো তিনি কি করছেন, গাড়ি বীমা করছেন, আরেকটি করেছেন কি পঞ্চম তলা বাড়ি একটি বীমা করেছে দুটি বীমা কোম্পানির কাছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে 5 তলা ভবনের নিচতলা ভস্মীভূত হলে গাড়িটি পুড়ে যায় এবং বাড়িটি পুড়ে যায় এবং বাড়িটির 5 লক্ষ টাকার ক্ষতি হয়। এক্স কোম্পানি গাড়িটি পুড়ে যায় এবং বাড়িটির 5 লক্ষ ক্ষতি হয়। গাড়িটি নিচতলায় গ্যারেজে ছিল হয়তো। এক্স কোম্পানি গাড়িটির ক্ষতিপূরণ প্রদান করলেও ওয়াই এবং জেড কোম্পানির মধ্যে জেড কোম্পানি 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানায়। মানে ঘটনা হলো যে যখন আগুন লাগে 5 তলা ভবনে, আগুনের কারণে নিচতলাও আগুনতে লেগে যায় এবং নিচতলার গ্যারেজে গাড়িটি ছিল, গাড়িটিও পুড়ে যায়, বাড়িটিও পুড়ে যায়। তো বাড়িটি যখন পুড়ে যায় বাড়িটির জন্য এক্স কোম্পানি গাড়িটির ক্ষতিপূরণ প্রদান করেছে। আর বাড়িটি আমি দুটো কোম্পানির কাছে বীমা করেছিলাম, ওয়াই এবং জেড। এখন ওয়াই জেডের কাছে 50 লক্ষ টাকা বীমা করা হয়েছিল। ওয়াই এবং জেড কোম্পানির মধ্যে জেড কোম্পানি এখানে তোমার কত 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানায়। তার মানে ওয়াই এবং জেড দুটো কোম্পানির কাছে কিন্তু আমি আমার বাড়িটি বীমা করেছিলাম, তাই না? ওয়াই এবং জেড দুটো কোম্পানির কাছে আমি বাড়িটি বীমা করেছিলাম। এখন এখানে তোমার ওয়াই কোম্পানি 25 লক্ষ টাকা প্রদান করেছে, কিন্তু জেড কোম্পানি 25 লক্ষ টাকা প্রদান করতে অস্বীকৃতি জানাইছে। তার মানে এখানে আমি প্রথমে ভুল বলেছিলাম, 2.5 লক্ষ না, এটা কথা হবে 25 লক্ষ। কারণ তিনি যে বাড়িটি দুটো কোম্পানির কাছে বীমা করেছিল, তাহলে এক একটি বীমা কোম্পানি 25 লাখ করে দেবে। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, ওটা 2.5 লাখ হবে না, ওটা কথা হবে 25 লাখ। গ নাম্বার, কোন নীতির আলোকে এক্স বীমা কোম্পানি গাড়িটির ক্ষতিপূরণ প্রদান করে? কোন নীতির আলোকে এক্স কোম্পানি গাড়িটির ক্ষতিপূরণ প্রদান করে? জেড কোম্পানি ভবনের নিচতলার ক্ষতিপূরণ প্রদান করতে অস্বীকৃতি জানানো কি সঠিক? বিশ্লেষণ করো। জেড কোম্পানি কিন্তু টাকা দেয়নি। ওকে, রাইট। তাহলে আমি একটু সমাধান করি, স্ক্রিনটা একটু সরাই। হ্যাঁ, স্ক্রিনটা সরে গেছে। প্রথম প্রশ্ন ছিল যে কোন নীতির আলোকে এক্স বীমা কোম্পানি গাড়িটির ক্ষতিপূরণ প্রদান করে? আমরা দেখছি যে এক্স কোম্পানি কি করছে, এক্স কোম্পানি 5 লক্ষ টাকা দিয়ে গাড়ির বীমা পলিসিটি নিয়েছে এবং আমরা দেখছি আগুন লাগছে, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক্স কোম্পানি আমাদের যে মিস্টার এ তার কম্পেনসেশন দিয়ে দিয়েছে। তার মানে এটাকে আমরা বলতে পারি ক্ষতিপূরণের নীতির আলোকে, ক্ষতিপূরণের নীতির আলোকে বা নীতির কারণে এটা লিখতে হবে। দ্যাট মিনস ক্ষতিপূরণ নীতি বলতে কি বোঝায়? যখনই বিমাকৃত বস্তুর কোনো ক্ষতি হবে, বীমা কোম্পানি এই ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে, এটাকে বলা হয় ক্ষতিপূরণ নীতি। তাহলে এটার ব্যাখ্যা দেবা,
পরে বর্ণনা দেবো, আমি আর বর্ণনায় গেলাম না, এটা নিজেরা লিখে দেবে। পরবর্তীতে বাড়িটা যে 50 লক্ষ টাকায়, বাড়িটা কয় টাকায় হয়েছিল? 50 লাখ টাকায়। 50 লাখ টাকায় যে বাড়িটি বিমা হয়েছিল, এখানে ওয়াই এবং জেড দুটো বিমা কোম্পানি কিন্তু এখানে এই ক্ষতি পূরণে বাধ্য হবে। কারণ এই 50 লাখ টাকার যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু দুটো বিমা কোম্পানির কাছে মিস্টার এ বিমা পলিসি গ্রহণ করেছে। তাহলে ওয়াই 25 লাখ টাকা দেবে, রাইট? আর জেড সেও বাকি 25 লাখ টাকা দিতে বাধ্য থাকবে, রাইট? তার মানে 50 লাখ টাকার ভিতরে 25 লাখ টাকা কে দেবে? ওয়াই, আর 25 লাখ টাকা দেবে জেড কোম্পানি। কিন্তু ওয়াই কোম্পানি ঠিকই দিয়ে দিয়েছে, জেড কোম্পানি এখনো দেয় নাই। এখন এটা বলছে কি, এটা যৌক্তিকতা, এটা কি তিনি ঠিক করেছে? প্রশ্নটা বলছে যে এটা কি ঠিক করেছে কি না? না, এটা অবশ্যই ঠিক করে নাই। কেন ঠিক করে নেয়? কারণ বিমার একটা নীতি আছে যেটাকে বলে আনুপাতিক অংশগ্রহণ নীতি। আনুপাতিক অংশগ্রহণ নীতি। কি নীতি? আনুপাতিক অংশগ্রহণ নীতি। এই আনুপাতিক অংশগ্রহণ নীতি বলতে বোঝায়, তুমি যদি অ্যাজ এ বিমা গ্রহীতা ইনস্যুরড পারসন, তোমার বিমাকৃত বস্তু যদি দুটো বিমা কোম্পানির কাছে বিমা করো, তাহলে বিমাকৃত পলিসি অনুযায়ী কোনো ক্ষতি হলে দিস টু কোম্পানিজ মাস্ট বি লায়াবল অ্যান্ড মাস্ট কম্পেনসেট ইয়োর ক্লেম। মানে দুটো কোম্পানি সমানভাবে অংশগ্রহণ করবে, 50%, 50%। যদি 4টা কোম্পানির কাছে বিমা করতাম তাহলে 25%, ওকে? যদি 3টা কোম্পানির কাছে করতাম তাহলে রেশিও অনুযায়ী সেটা তারা পার্টিসিপেট করতো ক্ষতিপূরণে। কিন্তু জেড কোম্পানি আমাদেরকে ক্ষতিপূরণ করেনি, যেটি আইন সিদ্ধ না, বিমার নীতিকে লঙ্ঘন করে। তাই আমরা বলতে পারি জেড কোম্পানি যে কাজটি করেছে সেটি মোটেও বিমার নীতির সাথে যায় না এবং সেটি ইনি করতে পারে না, রাইট? বন্ধুরা, আমি ছোট্ট আরেকটা উদ্দীপক নিয়ে আসব, কারণ এই উদ্দীপকটা আমার একটু জানি আমি সময় একটু বেশি লাগতেছে, লাগুক, কিছু করার নাই, আমাকে এই উদ্দীপকটা আনতেই হবে। কারণ এই উদ্দীপকটা যদি আমি সলভ করতে পারি, ইনশাল্লাহ এই অধ্যায়ের বিমান নীতি নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন ইনশাআল্লাহ থাকবে না। আমি একটু চটপট করে এটা উদ্দীপকটা একটু বের করে ফেলি, তোমাদের সুবিধা হবে। একটু, এটা হলো সিলেট বোর্ড, লিখি সিলেট বোর্ড 2019। ভালো করে খেয়াল করো। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা সিলেট বোর্ড 2019-এর প্রশ্নটি পেয়ে গেছি। আমরা এখন উদ্দীপকটা পড়ি। মিস্টার নয়ন জাহাজ কোম্পানির মালিক, তিনি তার জাহাজের নিরাপত্তার জন্য ধাক্কাজনিত কারণে উল্লেখ করে বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে বিমা করেন। ধাক্কাজনিত কারণে, এজন্য তিনি বিমা কোম্পানিকে একত্রে 8 লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে মিস্টার নয়নের জাহাজ সমুদ্রে চলাচলরত অবস্থায় একটি জাহাজের সাথে ধাক্কা লেগে চরে আটকে যায় এবং চর থেকে জাহাজ নামাতে বিলম্ব হওয়ায় তাতে বাহিত কাঁচামাল পচে নষ্ট হয়ে যায়। মিস্টার নয়ন ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানির দাবি পরিশোধে অস্বীকৃতি জানায়। ক আমরা পারবো। আমরা গয়ে চলে যাই। মিস্টার নয়ন কর্তৃক প্রদত্ত অর্থকে বিমার ক্ষেত্রে কি বলা হয়? মিস্টার নয়ন বিমা গ্রহীতা বিমা কোম্পানিকে একসাথে 8 লক্ষ টাকা প্রদান করেছে, বিমার ভাষায় এটাকে কি বলা হয়? বড় ঘ নম্বর প্রশ্ন, বেঙ্গল ইন্স্যুরেন্স কর্তৃক ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃত জানানোর যৌক্তিকতা মূল্যায়ন করো। কেন বেঙ্গল ইন্স্যুরেন্স মিস্টার নয়ন বিমা গ্রহীতার বিমা দাবি পরিশোধে অস্বীকৃতি জানায়? তাহলে আমরা উত্তরটা একটু দেখি, বন্ধুরা ভালো করে খেয়াল করো। গ নম্বর প্রশ্নের উত্তর হলো মিস্টার নয়ন একসাথে যে 8 লক্ষ টাকা দিয়েছে এটাকে বলা হয় প্রিমিয়াম। প্রিমিয়াম মানে হলো কি? প্রিমিয়াম মানে হলো বিমা গ্রহীতা কর্তৃক বিমা কোম্পানিকে প্রদত্ত আর্থিক সুবিধাকে বলা হয় প্রিমিয়াম। আর এই প্রিমিয়ামের বিনিময়ে বিমা কোম্পানি বিমা গ্রহীতার সম্পদের যাবতীয় ঝুঁকি নিজের কাঁধে নিয়ে নেবে। আর বড় ঘ কোশ্চেন হলো, কেন
বিমা দাবিটা পরিশোধে অস্বীকৃতি জানালো। কারণ হলো প্রত্যক্ষ কারণের নীতি। প্রত্যক্ষ কারণের নীতি যেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ কজ প্রক্সিমা। প্রত্যক্ষ কারণের নীতি মানে প্রত্যক্ষ কারণ হলো যেই চুক্তিতে যেই কারণ উল্লেখ থাকবে যে এই কারণে যদি ক্ষতি সংঘটিত হয়, দেন ইন্স্যুরেন্স কোম্পানি মাস্ট পে দ্য ইন্স্যুরেন্স ক্লেম টু দ্য ইনস্যুরড পারসন, মানে বিমা গ্রহীতাকে বিমা দাবি পরিশোধ করা হবে বিমা কোম্পানি কর্তৃক যদি চুক্তিতে উল্লেখিত কারণে ক্ষতিটা হয়। কিন্তু আমরা এখানে দেখেছি চুক্তিতে ছিল ধাক্কা লাগার কারণে যদি কোনো ক্ষতি হয়, ধাক্কাজনিত কারণ, কিন্তু আসলে যে কমলালেবুগুলো পচেছে সেটা কিন্তু ধাক্কা লাগার কারণে। সেটা হলো ওই জাহাজটি চরে আটকা ছিল, চরে আটকা থাকার কারণে প্রত্যক্ষ কারণ চরে আটকা থাকার কারণে এটা তোমার পচে গেছে। পরোক্ষ কারণ হলো ধাক্কা লাগছে। কিন্তু প্রত্যক্ষ কারণ নীতি অনুযায়ী যদি ধাক্কা লাগার কারণে সকল এই তোমার ফলগুলো পানিতে মানে নদীতে পড়ে যেত, তাহলে যদি নষ্ট হইতো দেন ইন্স্যুরেন্স কোম্পানি টাকাটা দিত। কিন্তু ধাক্কা লেগে তো সব কাঁচামাল পড়ে যায় নাই, মানে ফলগুলো পড়ে যায় নাই, সেগুলো কোথায় আটকে ছিল? চরে আটকা ছিল, রাইট। এই চরে আটকে থাকার কারণে তোমার কি ফল ছিল, যেই ফলই থাকুক এই ফলগুলো কি হয়, কাঁচামাল, সরি ফল না কাঁচামাল হোক ফল হোক, কাঁচামালগুলো নষ্ট হয়ে যায়। আর এই কারণেই প্রত্যক্ষ কারণের নীতি এখানে অ্যাবসেন্ট ছিল, এই কারণে ইন্স্যুরেন্স ক্লেম বিমা কোম্পানি দেবে না। বন্ধুরা, তাহলে তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থাকো। আমি বিদায় নিচ্ছি, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।